দ্য গুজ গার্ল স্টোরি। বহুকাল আগে একজন ভালো রাজা ছিল যে আচমকা মারা যায় রানী এবং রাজকুমারীকে ফেলে। আর একটা ভালো পরীও ছিল যে রাজকুমারীকে খুব ভালোবাসতো এবং রানীকে তার দেখাশোনা করতে সাহায্য করত। রাজকুমারী বড় হলে তাকে বাগদান করা হবে এক রাজকুমারের কাছে যে বহু দূরে থাকতো এবং তার বিবাহের সময় যতই এগিয়ে আসে সে নিজের দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। আর মা সব গয়না এবং রাজকীয় পোশাক গুছিয়ে দেয়। আমার সোনা মেয়ে, এসব গয়নাগাটি আর মূল্যবান মণিমুক্ত সব নিয়ে যাও আর রাজকুমারের সাথে সুখে থেকো। এবং সে তার সঙ্গে একটি দাসীকে পাঠায় যে রাজকুমারী দেখাশোনা করবে। দুজনের জন্য একটা করে ঘোড়া ছিল। রাজকুমারীর ঘোড়াটি ছিল পরীর উপহার, যার নাম ছিল ফালাডা, আর যে কথা বলতে পারত। ও দাঁড়াও, তোমায় আরেকটি জিনিস দেওয়ার আছে। পরী একটি কাঁচি নিয়ে নিজের একটুখানি চুল কেটে ফেলে। এটা যত্ন করে রেখো সোনা মা, এতে জাদুই ক্ষমতা আছে যা তোমাকে সাহায্য করবে। রাজকুমারী তার মাকে বিদায় জানায় এবং ধর্মমাতা পরীকেও। তারপর নিজের দাসী এবং ঘোড়া ফালাডার সঙ্গে বেরিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর রাজকুমারীর জল পিপাসা পায় এবং সে দাসীকে বলে, দাসী যাও, আমার জন্য খাবার জল নিয়ে এসো। জল পিপাসা পেলে আমার রাজকুমারী ঘোড়া থেকে নেমে নদীর সামনে যাও আর নিজে খেয়ে নাও, আমি তোমার চাকর না, বুঝেছো? রাজকুমারী হতবাক হয়ে যায়। সে ঘোড়া থেকে নেমে নদীর সামনে গিয়ে নিচু হয়ে জল খায়। আচমকা পরীর ওই চুল কথা বলে ওঠে, বেচারি রাজকুমারী, তোমার মা যদি এটা দেখতো তাহলে তার মন ভেঙেই যেত। কিন্তু রাজার মেয়ে খুবই বিনয়ী ছিল, সে কিচ্ছু বলে না এবং আবার ঘোড়ার পিঠে উঠে বসে। আরো বেশ কয়েক ঘন্টা এগোনোর পর যখন তারা একটি নদীর সামনে এসে পৌঁছয়, তখন সে তার দাসীকে বলে, দাসী, আমার জন্য খাবার জল নিয়ে এসো। আগেই তো বললাম নিজে নিয়ে খেয়ে নাও। রাজকুমারী আরেকবার ঘোড়া থেকে নামে এবং নদীর সামনে গিয়ে নিচু হয়ে জল খায়। তখন সে চুলের গুচ্ছ আবার বলে উঠে রাজকুমারীকে, তোমার মা যদি এটা দেখতো তাহলে তার মন ভেঙেই যেত। দাসী তোমার কথা শুনছে না, তাই রাজকুমারী তুমি সামলে থেকো, এত নিচু হয়েও না। ও, আমি নদীতে পড়ে যাচ্ছি। চুলের গুচ্ছ তার পকেট থেকে জলে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভেসে যায়। তারপর দাসী বলে ওঠে, হা হা হা, এবার তুমি দুর্বল, কোনো ক্ষমতা নেই। এখন থেকে আমি আদেশ করব আর তুমি সেটা পালন করবে। এবার নিজের পোশাক খুলে আমায় দাও আর তুমি আমারটা পরো। এবার আমি হলাম রাজকুমারী, আর তুমি যদি এটা কাউকে বলো তার জন্য তুমি খুব পছতাবে। দাসী রাজকুমারীর পোশাক পরে নেয় এবং তার ঘোড়া ফালাডার পিঠে উঠে বসে, আর আসল রাজকন্যা বাজে ঘোড়ার পিঠে চলে যায়। অবশেষে তারা রাজপ্রাসাদে পৌঁছয়। রাজকুমার তাদের সঙ্গে দেখা করতে যায় এবং দাসীকে তার স্ত্রী হিসেবে অভ্যর্থনা জানায়। আমার রাজপ্রাসাদে তোমায় স্বাগতম রাজকুমারী, আমার এখানে এসে খুব আনন্দ হচ্ছে। এই মেয়েটিকে, ও আমার দাসী, আমার সঙ্গে এসেছে, কিন্তু আমি ওকে পছন্দ করি না। আমি ভাবছিলাম রাজকুমার, তুমি কি ওকে কোনো কাজ দিতে পারো? দেখো, আমার কাছে ওকে দেওয়ার মতো কোনো কাজ নেই, কিন্তু একটা ছোট্ট ছেলে আছে যার নাম কার্টকেন, যে রাজহাঁসের দেখাশোনা করে, ও তাকে সাহায্য করতে পারে। আচ্ছা, আর রাজকুমার আরেকটা সাহায্য চাই, এই ঘোড়াটাকে এখান থেকে যদি বিদায় করো, যাতে আমি চড়ে এসেছি, ওর জন্য আমি প্রায় রাস্তায় পড়েই গেছিলাম। তবে দাসী জানতো ফালাডা কথা বলতে পারে। যদি সে সত্যিটা বলে দেয়, এই ভয়ে সে এমন একটা কাজ করে যাতে কেউ জানতে না পারে। তার কথা মতো বিশ্বাসী ফালাডাকেও মেরে ফেলা হয়। কিন্তু যখন আসল রাজকুমারী সেটা জানতে পারে, সে খুব কাঁদে এবং যে মেরেছে তাকে বলে ফালাডার মাথাটা শহরে ঢোকার এই বিশাল দরজায় লাগিয়ে দিতে, যাতে প্রতিদিন সকাল সন্ধে সে ঘোড়াটাকে দেখতে পায় এবং সে কথা মতোই কাজ হয়। যা চাইবে তাই হবে। প্রহরী শহরের প্রবেশদ্বারে ঘোড়ার মাথাটা লাগিয়ে দেয়। পরের দিন সকালে সে এবং কার্টকেন দরজা দিয়ে বের হয়
এবং দুঃখের সাথে রাজকুমারী বলে, ফালাডা, ফালাডা, তুমি খুব ভালো ছিলে। রাজকন্যা, রাজকন্যা, তুমিও এর শিকার। ইস, যদি তোমার মা এটা জানতে পারতো, সে দুঃখে কান্নায় ভেঙে পড়তো। তারপর ওরা শহরের বাইরে চলে যায় রাজহাঁস চড়াতে। আর যখন সে নদীর সামনে আসে, সে তীরে থাকা এক পাথরের উপর বসে এবং বাঁধা চুল খুলে দেয়, যা আসলে ছিল খাঁটি রূপোর। যখন কার্টকেন চকচকের উপর দেখতে পায়, সে দৌড়ে আসে এবং চুল থেকে নেওয়ার চেষ্টা করে। কিন্তু রাজকুমারী কেঁদে উঠে বলে, বাতাস বও, জোরে বও, কার্টকেনের টুপি উড়িয়ে দাও। বাতাস বও, জোরে বও, ও যাক টুপির পেছনে, পাহাড়ের উপর অনেক দূরে, যতক্ষণ না আমি বেঁধে নিচ্ছি আমার এই রূপলি চুলের গুচ্ছ। বলা মাত্রই জোরে বাতাস বইতে লাগে, এত জোরে যে কার্টকেনের টুপি উড়ে যায় পাহাড়ের উপর। আর সে ছেলেটি পিছুও নেয়। আর যতক্ষণে সে ফেরত আসে, রাজকুমারীর চুল আবার ভালোভাবে নিরাপদে বাঁধা হয়ে যায়। এটা দেখে সে খুব রেগে যায় এবং রাজকুমারীর সঙ্গে কোনো কথা বলে না। সন্ধে হওয়া অবধি ওরা রাজহাঁসগুলোকে চড়ায়। তারপর তারা দুজনে মিলে আবার বাড়ি ফিরে যায়। তারপর দুদিনও ঠিক একই জিনিস ঘটে এবং একদিন সন্ধেবেলা কার্টকেন রাজার কাছে যায় নালিশ জানাতে। এই অদ্ভুত মেয়েটাকে আমার রাজহাঁস পালনে সাহায্য করতে হবে না। কোনো কাজের কাজ তো করেই না, উল্টে সারাদিন ধরে আমার পেছনে লাগতেই থাকে। কার্টকেন, আমি জানি তুমি আমায় পুরো ব্যাপারটা খুলে বলছো না। তুমি যদি না বলো তাহলে। তারপর রাজা ওর মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনে আর কার্টকেনও গড়গড় করে শুরু থেকে শেষ অবধি সব বলে। আচ্ছা, তুমি তোমার মতো নিজের কাজ করো, আর আমি বিষয়টা দেখছি। পরের দিন সকালে রাজা তাড়াতাড়ি গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে এবং দেখে কিভাবে রাজকুমারী ফালাডার সঙ্গে কথা বলছে আর ফালাডাও উত্তর দিচ্ছে। তারপর উনি ওদের পিছু পিছু মাঠে যায় এবং গাছের আড়ালে লুকিয়ে সব দেখতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সে দেখে রাজকুমারীর চুল খুলতেই সেই সোনালী চুল চকচক করে ওঠে। আর তারপর উনি বলতে শুনেন, বাতাস বও, জোরে বও, কার্টকেনের টুপি উড়িয়ে দাও। বাতাস বও, জোরে বও, ও যাক টুপির পেছনে, পাহাড়ের উপর অনেক দূরে, যতক্ষণ না আমি বেঁধে নিচ্ছি আমার এই রূপলি চুলের গুচ্ছ। বলা মাত্রই জোরে বাতাস বইতে থাকে আর তাতে কার্টকেনের টুপি উড়ে যায় আর কার্টকেন তার পিছু পিছু দৌড়য়। অন্যদিকে মেয়েটি নিজের চুল আছড়ে বাঁধার কাজ চালিয়ে যায়। এই পুরো ব্যাপারটা রাজা দেখে, তাই সেটা দেখার আগেই উনি রাজপ্রাসাদে ফিরে আসে। আর যখন মেয়েটি সন্ধেবেলায় ফেরত আসে, রাজা তাকে ডেকে পাঠায় এবং জিজ্ঞেস করে এরকম করার কারণ কি। মেয়েটি সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে, আমি সেটা আপনাকে বা অন্য কাউকে বলতে পারবো না, বললে আমায় মেরে ফেলবে। রাজা এত জোর করেন যে রাজকুমারী বাধ্য হয়ে পুরো সত্য ঘটনা বলে দেয়, শুরু থেকে শেষ অবধি, পুঙ্খানুপুঙ্খ, এবং সেটা বলে দেয়াতে তার ভালোই হয়। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না রাজকুমারী, আমি তোমার সুবিচার দেব। এবার আমি চাই তুমি ঠিক রাজকুমারীর মতোই পোশাক পরো। যখন সে পরে আবার আসে, তখন রাজা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। তারপর সে রাজকুমারকে ডেকে পাঠায় এবং সে বলে সে যাকে রাজকুমারী ভাবছে সে আসলে হলো রাজকুমারীর দাসী। এই হলো তোমার আসল পাত্রী। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি বাবা। রাজকুমার রাজকুমারীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং জানতে পারে সে কত কিছু সহ্য করে চুপ থেকেছে এবং ওই দাসীকে কিচ্ছু বলেনি। এবং রাজা নিজের রাজসভায় এক মহাভোজের আয়োজন করে। আজ রাতে আমরা সত্যি উদযাপন করব, মিথ্যেকে শাস্তি দিয়ে। রাজকুমার সিংহাসনে বসে এবং একদিকে থাকে মিথ্যেকারী রাজকুমারী আর অন্যদিকে থাকে সত্যিকারের রাজকুমারী। কিন্তু এর আগে সত্যিকারের রাজকুমারীকে কেউ চিনত না।
কিন্তু তার সৌন্দর্য সবার দৃষ্টি আকর্ষণ করে আর ওকে দেখে একেবারেই দাসী বলে মনে হয় না, যেহেতু সে সুন্দর একটা জামা পরেছিল। এত বড় সাহস হলো কি করে? সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই যখন আনন্দ করছিল তখন রাজা উঠে একটা কথা বলে, আজ রাতে আমি তোমাদের সবাইকে একটা গল্প শোনাবো, মন দিয়ে শুনবে সবাই। এই বলে সে রাজকুমারীর সঙ্গে ঘটা সম্পূর্ণ ঘটনা সে রাজসভায় সবাইকে জানায় এবং বলার পরে সে দাসীকে জিজ্ঞেস করে যে এরকম অন্যায় করলে তোমার মতে তাকে কি শাস্তি দেওয়া উচিত। তাহলে এরকম মিথ্যাবাদীর সঙ্গে তুমি কি করতে? কি আবার, তাকে আজই মনের মতন জেলে পাঠিয়ে দিতাম। এই তো ভালো কথা, নিজের শাস্তি তুমি নিজেই ঠিক করেছো, তাহলে তোমার সাথে তাই করা হোক। দাসীকে তার কথা অনুযায়ী শাস্তি দেওয়া হয় এবং রাজকুমার আর রাজকুমারীর বিবাহ হয় এবং তারা সুখে এবং আনন্দে দিন কাটাতে থাকে। আর সে ভালো পরী তাদের দেখতেও আসে আর বিশ্বাসী ফালাডাকেও আবার জীবন্ত করে তোলে।